আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপার কোষ ও এর গঠন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল 5 নাম্বার লেকচার। আমাদের আজকে স্পেশাল 5 নাম্বার লেকচারে আমরা আমাদের মূল বইয়ের পরবর্তী যে টপিকটা সেই ধারাবাহিক টপিকের মধ্যে প্রবেশ করব। আমরা গত 4 নাম্বার ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন, যেখানে ছিল ফ্লুইড মোজাইক মডেল, এবং সেই ফ্লুইড মোজাইক মডেলটা কেমনে আঁকতে হবে, কি কি আছে, আর এই ফ্লুইড মোজাইক মডেল থেকে কিভাবে বোর্ড পরীক্ষা প্রশ্ন হয়, উত্তরগুলো কী বের করতে হবে, খুঁটিনাটি আলোচনা করেছিলাম। আজকের আমাদের বায়োলজি ক্লাসটা আরও স্পেশাল, কারণ আমাদের আজকের বায়োলজি ক্লাসে আমরা আমাদের এই কোষ ঝিল্লির অংশটা আমরা শেষ করব এবং পরবর্তীতে আমাদের নতুন যে একটা অংশ আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি আমাদের আজকের এই স্পেশাল 5 নাম্বার ক্লাস। তো আজকের এই 5 নাম্বার স্পেশাল ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক বলতে তোমাদেরকে আমি একটা চিত্র দেখাবো, দেখবো যে কারা কারা ভালো করে বুঝতে পারো আমি আসলে তোমাদেরকে যেই কথাটা বলবো সেই কথার অর্থ কী। আমরা দেখবো যে কারা কারা মনোযোগী, এই চিত্র দেখা কারা কারা পার্থক্য খুঁজে বের করতে পারো খুব ইজিলি। তো আমি প্রথমে একটা ছবি দেখাই তোমাদের, ভালো করে দেখবো যে কার চিন্তা চেতনা, কার চোখের চাহনি এবং কে কতটুকু চিত্র দেখা বুঝো, চিত্রের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়। প্রথমে তোমাদেরকে আমি একটা চিত্র দেখাইতেছি, এই যে সবাই দেখতে পাচ্ছ কিনা চিত্রটার দিকে একটু তাকাও তো, সবাই দেখা যাচ্ছে? আচ্ছা, যার দেখা যাচ্ছে না মানে বুঝলাম না, কি বললা? সাউন্ড কি বললা? দেখা যায় না। আচ্ছা, বই চাইলে বের করতে পারো একটু। আচ্ছা একটু যার দেখা যাচ্ছে না বলি, যার দেখা যাচ্ছে না নেট সমস্যা তারও হইতে পারে। আমার নেট ঠিক আছে আলহামদুলিল্লাহ, 200-র উপর স্পিড আছে। যার দেখা যাচ্ছে না কষ্ট করে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করো বা আশেপাশে মুভ করো, তোমার নেটের স্পিড স্লো হওয়ার কারণে দেখতে পাচ্ছ না। আচ্ছা, যারা ঘোড়া দেখতেছেন বা দেখতে পাচ্ছেন না একটু স্পিকার চাপ দিয়ে রাখেন, আমি বলতেছি খেয়াল রাখেন, হয়তো বা নেট সমস্যার কারণে তুমি দেখতে পাচ্ছ না, আমার এখানে সব ঠিকঠাক আছে। আচ্ছা, যা দেখতেছেন খেয়াল করেন। এবার তোমাদেরকে যদি প্রশ্ন করি এই চিত্রটা নাম কি বলো? ভেরি গুড, প্রাণীকোষ। ভেরি গুড। তার মানে এই যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা কিন্তু নতুন যারা কলেজে ভর্তি হবে তারাও পারতেছো, কারণ এগুলো জানো না, এটা নাকি শিখে আসছো। আচ্ছা, এই চিত্রটা দেখাইলাম, ভালো করে দেখছো সবাই? ওকে, এখন আমি তোমাদেরকে আরেকটা চিত্র দেখাই। এখন তোমরা এই চিত্রটার দিকে তাকাবা, দেখতে পাচ্ছ? ভেরি গুড। এটা কি কোষ? উদ্ভিদ কোষ। আচ্ছা, তো হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ আপনারা বুঝছেন। তো এই যে একটুকে দেখালাম প্রাণী কোষ, আর এখন দেখালাম কি এখন দেখালাম কি উদ্ভিদ কোষ। তো এই দুইটা চিত্রের মধ্যে যা যা দেখছো মোটামুটি যতটুকু বলছি বুঝতে পারছো? ক্লাসের সবাই একটু কথা বলো। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, একটু সবাই স্পিকার অফ রাখো। থ্যাংক ইউ, একটু অফ রাখো সবাই, স্পিকার চাপ দিয়ে রেখো। আচ্ছা, শুনো এবার প্রশ্ন হচ্ছে যে আমি যদি তোমাদেরকে বলি একটু স্পিকার অফ রাখতে হবে প্লিজ, স্পিকার চাপ দিয়ে রাখতে হবে, ক্লাস করতেছি তো আমরা, একটু ডিস্টার্ব হয়, সবাই একটু স্পিকার চাপ দিয়ে রাখবা যেখানে ছিলাম। তো আমাদের এই দুটা চিত্রের মধ্যে একেবারে এমন একটা পার্থক্য তুমি খুঁজে বের করবা বা এমন একটা পার্থক্যের কথা বলবা যে এই পার্থক্যটা চিত্র দেখলেই বোঝা যায়। জাস্ট দেখবো বুঝবো, দেখবো আর বুঝবো। আচ্ছা, একটু ওয়েট। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই বলছো। আচ্ছা, আমি বলি শোনো, মানে একটু ওয়েট। কি বলতেছেন নিরঞ্জন? আচ্ছা আচ্ছা, একটু ওয়েট বলি শোনো। এখানে যে বিষয়টা অনেকে বলছো মাশাআল্লাহ, আমি যেটা ধারণা করতেছি সেটা হচ্ছে চিত্র দেখলেই তুমি বুঝতে পারবা চিত্রটার মধ্যে কি কি আছে, দেখা লাগবে না। মাইটোকন্ড্রিয়া আছে কিনা, কোষ প্রাচীর আছে কিনা, কোষ ঝিল্লি আছে কিনা, এগুলো কিচ্ছু দেখতে হবে না। মানে চিত্র দেখবা, বাহ্যিক দিক দেখে বুঝতে পারবা এটা কি কোষ ঝিল্লি না কোষ প্রাচীর। সেটা হচ্ছে এই যে ফাঁকা অংশটা, ছিদ্র যার নাম হচ্ছে কোষ গহ্বর। দেখবা উদ্ভিদ কোষের মধ্যে এই ফাঁকাটা নাই, উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু এই যে অনেক বড় স্পেস আছে, মানে গর্ত আছে।
যাকে বলে কোষ প্রাণী গহ্বর। কোষে ফাঁকাটা নাই। প্রাণী কোষে ফাঁকাটা নাই, এক্সিলেন্ট। প্রাণী কোষে ফাঁকাটা কিন্তু আছে, ছোট ছোট একবারে, থাকলেও ছোট ছোট, এত বড় ফাঁকা নাই। প্রাণী কোষে যদি থাকে রন্ধ্র থাকতে পারে, ছোট ছোট থাকতে পারে, ছোট ছোট থাকতে পারে, যদি থাকে আর কি, ছোট ছোট থাকতে পারে, কিন্তু আমার এত বড় নাই। মানে মেন পার্থক্য, হ্যাঁ হ্যাঁ। এখন মাইক্রোবিলেও নাই। আচ্ছা বলি, এইগুলো বাদ, আমি বলতেছি জাস্ট চিত্র দেখা বুঝতে হবে, চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছ, হাইলাইট বিষয়টা। মাইক্রোভিলে এই অঙ্গাণুর নাম দেখা না, মানে দেখতেছো বুঝতেছো, হ্যাঁ এটা আমার কোষ, আদর্শ উদ্ভিদ কোষ বা আদর্শ প্রাণী কোষ। মানে ওই যে বড় স্পেসটা দেখলেই বোঝা যায় সেটা হচ্ছে উদ্ভিদ কোষ, কারণ উদ্ভিদ কোষেই বড় গহ্বর থাকে, মানে বড় একটা গর্ত থাকে। প্রাণী কোষের এরকম কোনো বড় গর্ত পাওয়া যায় না। এটার জন্য মানে এই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটু আর কি একটু মনোযোগ দিতে বললাম। সবাই কি বুঝছেন এবার? মেন পার্থক্যটা হচ্ছে গর্তটা। আচ্ছা একটু ওয়েট, একজন একজন, একটু ওয়েট, একজন একজন, আচ্ছা একজন একজন করে বললে ভালো হয়। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা প্রকাশ চন্দ্র তুমি বলো কি বলতে চাচ্ছিলা? একজন একজন প্রশ্ন। মাইটোকন্ড্রিয়া এখানে আছে তো, এই যে মাইটোকন্ড্রিয়া এখানে আছে, তারপর হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া আবার এখানেও আছে, দুই জায়গাতে ক্লোরোপ্লাস্ট নাই স্যার। মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া আছে তো দুই জায়গাতেই আছে। আচ্ছা ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ ক্লোরোপ্লাস্ট আমার এই জায়গায় নাই, ঠিক আছে। হ্যাঁ প্লাস্টিড নেই, মানে এগুলো বাদ, মানে এগুলো না, আমি বলছি জাস্ট দেখবার বুঝবা কোন অঙ্গন আছে না, এটা বিষয় না, জাস্ট দেখবার বুঝবে এটা আর কি। আচ্ছা তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ আচ্ছা বলি শোনো, হ্যাঁ একটু ওয়েট বলি, শোনো বাচ্চারা শোনো, খেয়াল করো, কথা হচ্ছে যে এই অঙ্গাণুর নাম বাদ দিলাম, অঙ্গাণুর নাম বাদ দিয়া জাস্ট ছিদ্র আছে, ছিদ্র নাই। বড় ছিদ্র থাকলে এটা কোষ, উদ্ভিদ প্রাচীর, মানে সরি এটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষ, আর বড় গর্ত না থাকলে এটাকে বলা হয় প্রাণী কোষ। শেষ, এটাই মূল পার্থক্য। আচ্ছা তো মোটামুটি এতটুকু বুঝছেন। আরেকটা কথা বলি, তোমরা যখন কথা বলবা একজন একজন করে কথা বলো, তাহলে আমাদের এই যে নয়েজ হবে না বাড়ি থেকে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এখন শুরু করি। আমি এটা বোঝানোর পরে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের স্পেশাল যে আমাদের আজকের প্রশ্ন, সেই প্রশ্নটার মধ্যে। এই প্রশ্নটা আমাদের সিলেট বোর্ড 2015 সালে আসে। সবাই কি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ভালো করে? এই যে চিত্রটা, এই চিত্রটার নাম কি বলো তো এখন? এই পুরো চিত্রের নাম কি? এই পুরো চিত্রের নাম কি? এক্সিলেন্ট, প্রাণী কোষ। আবার মেবি প্রাণী কোষ, আর দেখতে পারো নাই, এটা প্রাণী কোষ। দেখবে আমাদের বইতে প্রাণী কোষ কিন্তু এরকম গোলাকার ছিল না, প্রাণী কোষ ছিল একটু লম্বাটে, কিন্তু এখানে তো গোলাকার। এটা প্রাণী কোষ কেমনে হইলো? এখানে কোনো ছিদ্র আছে? বড় কোনো ছিদ্র নাই, তার মানে এটা প্রাণী কোষ। বুঝছো সবাই? এখানে বড় কোনো ছিদ্র নাই, তার মানে এটা প্রাণী কোষ। আচ্ছা ক্লাসের বাকিরা কথা বলো তো, সবাই বুঝছেন? এখানে বড় কোনো ছিদ্র না দেখে এটা কি প্রাণী কোষ। ওকে থ্যাংক ইউ। ওকে এবার আমরা যাই। এবার যারা বুঝছেন স্টপ রাখেন স্পিকার, এবার খেয়াল করেন। এখন আমাদের এই জায়গার মধ্যে দুইটা চিহ্নিত করার অংশ দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে স্যার মাঝে মধ্যে দেখা যাচ্ছে না স্যার, মনিকা তামান্না বলি হয়তো বা নেট প্রবলেমের জন্য দেখতে পাচ্ছ না, একটু কষ্ট করবা। এবার দেখো, হ্যাঁ বলো। কষ্ট পাচ্ছেছে দেখাগুলো, একটু না একটু যা করে দেন, কেমন যেন দেখা যাচ্ছে, অনেক নেট প্রবলেম। আমার তো জুম করলাম, আর কত জুম করবো, দেখি জুম করতে পারি কিনা। এই আর জুম করতে পারতেছি না, এর বেশি পারা যাবে না। এই এবার দেখতে আসো? ঠিক আছে তো স্যার, আগে তো দেখছিলাম স্পষ্ট দেখা যাচ্ছিল, এজন্য এখন দেখা যাচ্ছে। ওকে এবার দেখো, এবার আমরা স্পিকার অফ থেকে দেখি। এখানে আমার যেই ইয়াটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়। আচ্ছা সাবরিনা জান্নাত দিয়েছে উত্তর, থ্যাংক ইউ। সাবরিনা, সরি সাবরিনা, হ্যাঁ সাবরিনাই তো। আচ্ছা এখন সাবরিনা তো উত্তর দিচ্ছে, আমি দেখলাম। এখন বাকিদের কি মতামত? এই যে এই চিত্রটা, মানে এই চিহ্নিত অংশের নামটা কি বলতে পারবা? এক্সিলেন্ট, কোষ ঝিল্লি। কেন? আমরা জানি
প্রাণী কোষের মধ্যে যে আবরণ পাওয়া যায় তার নাম কোষ ঝিল্লি, আর উদ্ভিদ কোষে যে আবরণ পাওয়া যায় তার নাম কোষ প্রাচীর। তার মানে এ হচ্ছে একটা আবরণ, এই আবরণটাই হচ্ছে ঝিল্লি, কোষ ঝিল্লি, কারণ এটা প্রাণী কোষ। প্রাণী কোষের মধ্যে যে ঝিল্লি পাওয়া যায় তার নাম হচ্ছে কোষ ঝিল্লি, আর উদ্ভিদ কোষ হইলে কোষ প্রাচীর হইতো। সবাই বুঝছেন এতটুকু? জি স্যার। থ্যাংক ইউ। এবার এবার দেখো 2 নাম্বারটা কি হবে? বি নাম্বারটার কি হবে? বি নাম্বারটা আসছে কিন্তু এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ফিতার মতো আছে না, ফিতা, এই ফিতা থেকে আসছে। ক্রোমোজোম। এক্সিলেন্ট, ক্রোমোজোম। ভেরি গুড, ক্রোমোজোম। হ্যাঁ, গুড। ওকে, আচ্ছা, তার মানে পারছেন আপনারা সবাই। বাকিরা বুঝছো না? যেহেতু ফিতার মতো অংশ, এটাকে বলা হয় ক্রোমোজোম। বুঝছো সবাই বাকিরা? জি স্যার বুঝছি। জি স্যার, স্যার আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, যারা কথা বলছেও এবার স্পিকার অফ রাখো, এবার আমরা ক্লাস করি। থ্যাংক ইউ। যদি কেউ না বুঝে আমাকে বললো, আমি বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? মোটামুটি আশা করি আস্তে আস্তে বুঝাচ্ছি, সবাই বুঝতে পারতেছেন। এখন আমাদের এইগুলো হাইলাইট করা শেষ। হ্যাঁ বলো। কোষ ঝিল্লিকে তো প্লাজমা মেমব্রেনও বলা হয়, তাই না? হ্যাঁ, প্লাজমা মেমব্রেন বলা হয়, এটা হচ্ছে আমার অন্য নাম। কোষ ঝিল্লি হচ্ছে বাংলা নাম। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যাই আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের মধ্যে। আমাদের এখানে কি কি প্রশ্ন দেওয়া যাচ্ছে আমি দেখতেছি, দেখি। আমরা এখন গণংটাই আলোচনা করি। গণংটা কি বলতেছে? উদ্দীপকের এ চিহ্নিত অংশটির প্রয়োজনীয়তা বর্ণনা করো। উদ্দীপকের এ চিহ্নিত অংশটার প্রয়োজনীয়তা। এখন কথা হচ্ছে আমি এ চিহ্নিত অংশের নামই জানি না, তাহলে এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কেমন বর্ণনা করব? মনে রাখবা, প্রয়োজনীয়তা মানে হচ্ছে গুরুত্ব। আমার এ চিহ্নিত যে অংশটা আছে প্রাণী কোষের, এই চিহ্নিত অংশের গুরুত্বটা আসলে কি সেটা আমাদের বলছে এখানে প্রশ্নে। তবে এই এ চিহ্নিত অংশের নামই তো আমি জানি না, আমি যে চিত্র দেখেই বুঝি না এটাকে, এইটাকে নাম কি, বিটার নাম কি, সি এর নাম কি, ডি নাম কি, মানে চিত্রের প্রতিটা অঙ্গাণুর নাম আমি তো জানিই না। তো যদি আমি নামই না জানি, আমি তো বলতেই পারবো না যেটা সঠিক উত্তর কোনটা হবে। দেখা গেল আমার এটা কোষ ঝিল্লি, আমি দিয়ে আসি মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, কারণ আমি তো বুঝি নাই, কারণ আমি তো জানি না চিত্র দেখে সলভ করতে হয় কীভাবে, চিত্রটা আঁকতে হয় কীভাবে, চিত্রটার বর্ণনাকে আমি বুঝতে হয়। তোমাদেরকে বারবার বলতেছি, বায়োলজি ভালো করে পড়ার জন্য চিত্রর গঠন ভালো করে পড়তে হবে, কোন চিত্রের নাম কোনটা ভালো করে দেখতে হবে, এবং মনে রাখতে হবে এই চিত্র থাকলে এটাকে এই নামে ডাকা হয়, ওই চিত্র থাকলে ওটাকে ওই নামে ডাকা হয়। এগুলো আগে বুঝতে হবে, তাহলেই তুমি বায়োলজিতে ভালো মার্ক করতে পারবা। কারণ সবসময় বাংলা ব্যাখ্যায় কোনো প্রশ্ন হয় না, চিত্র দিয়েও প্রশ্ন হয়। চিত্র থেকে আমাদের কি করতে হয়, বায়োলজির প্রশ্নগুলো সলভ করতে হয়। আমার কথাটা সবাই বুঝতে পারছে? মনে থাকবে কথাটা? আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের এই অংশটা হচ্ছে আমাদের কি, কোষ ঝিল্লি। এখন এই কোষ ঝিল্লির প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে। তো আমাদের আবুল হাসান স্যারের বইতে কোষ ঝিল্লির গুরুত্বর একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টটার মধ্যে তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে। আমি বলতেছি, এটা হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেলের পরবর্তী অংশে। দেখো, আমরা বেসিকের যে বই ছিল ফ্লুইড মোজাইক মডেলের চিত্র পড়ছিলাম, আর ফ্লুইড মোজাইক মডেলের যে গঠন ছিল সে গঠনও পড়ছিলাম। কিন্তু পরবর্তী অংশে যে ছিল আমাদের ফ্লুইড মোজাইক মডেলের পরে পেজ ছিল কোষ ঝিল্লির কাজ। আসলে এখানে যে কয়টা লাইন বলা আছে 1 থেকে শুরু করে একেবারে 14টা পর্যন্ত, এগুলো সবই হচ্ছে কোষ ঝিল্লির গুরুত্ব বা প্রয়োজনীয়তা। না, সব পয়েন্ট দেওয়া লাগবে না। এখন আমি এই পয়েন্টগুলো তোমাদের একটু সুন্দর করে বলে দিব, তোমরা এগুলো খাতায় লিখে নিবা নোট করার সময়। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ আমি দিয়ে দিব, ছবি দিয়ে দিব। তোমরা বাসায় বসে বসে এই ক্লাসটা যখন দেখবা খাতায় লিখে নিও। আমি তোমাদের বুঝাই দিচ্ছি, মানে এই টপিকের উত্তরটা কেমনে সাজায় করতে হবে জাস্ট বুঝা দিচ্ছি। তোমরা জাস্ট বুঝে নাও তাহলেই হবে, বাকিটা এমনিতেই ইনশাল্লাহ করতে পারবা। আমার এতটুকু কাজ হচ্ছে তোমাদের এখান থেকে বুঝে নাও, বাকিটা তোমরা এমনিতেই ইনশাল্লাহ করতে পারবা। ওকে, তাহলে আমি এখন যাই। কীভাবে এই অংশটা তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করতে হবে পরীক্ষা খাতায়। বইয়ের মধ্যে 1 থেকে 14টা পর্যন্ত পয়েন্ট আছে, এগুলো এত কিছু লিখতে হবে না আমাদের। এটা তো হচ্ছে গ নং প্রশ্নে আসে, তো যদি গ নং প্রশ্নে আসে আমরা মোটামুটি একটা পয়েন্ট লিখব, তো 6 থেকে 7টা পয়েন্ট লিখলেই হয়ে যাবে। তো পয়েন্টগুলো কীভাবে সাজাইতে হবে আমি বলে দিচ্ছি। সমাধান তো দেওয়াই আছে এখানে, আমি এখান থেকে বুঝাই দিব, তোমরা বুঝতে পারলেই তো হইলো। এখন বাকি কাজ তুমি এমনিতে করতে পারবা। আর এগুলো আমি খাতায় লিখি নাই, মানে এগুলো নোট করি নাই। কেন করি নাই জানো? এখানে তো লিখাই আছে সুন্দর কইরা, এখানে পয়েন্ট আকারে লিখাই আছে।
তো এখান থেকে জাস্ট আমি তোমাকে বাছা বলবো যে এই কটা পড়লি হয়ে যাবে। তো এই জন্য আমি লিখলাম না, যদি লেখার প্রয়োজন হইতো আমি লিখতাম। কথা কি বুঝছো? সব কিছু লিখতে হয় না, সাজানো থাকলে বুঝা দিলেই হয়। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা সমাধানের ফলাফলটা কীভাবে উপস্থাপন করব এখন তোমাদেরকে বলি। তো প্রথমে আমরা কি লিখব যে উদ্দীপকে উল্লিখিত চিত্রটি হচ্ছে একটি প্রাণী কোষের চিত্র। আমরা জানি উদ্দীপকে যে চিত্র ছিল সেটা কি ছিল? প্রাণী কোষের চিত্র ছিল। লিঙ্ক চলে যাবে একটু পরে, আমি আবার লিঙ্ক দিব, সবাই দ্রুত জয়েন করবা আমার বই। আচ্ছা, যার বই 8টা আছে সমস্যা না, আমি বলে দিব, তোমরা এরকমভাবে লিখবা। ওকে, এখন আমাদের এই চিহ্নিত অংশটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে তোমার উপস্থাপনার প্রথম জিনিস। মানে উদ্দীপকের চিত্রটা হচ্ছে একটা প্রাণী কোষের চিত্র, আর এই প্রাণী কোষের মধ্যে এই চিহ্নিত অংশের নাম হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এতটুকু তোমাকে সাজায় লিখতে হবে প্রথমে, তারপরে প্লাজমা মেমব্রেন বা এই চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা বর্ণনা করবা। উত্তর করার একটা সুন্দর সিস্টেম আছে। তুমি পাইছো আর লগলে ধুমধাম শুরু করছো উত্তর দাও, এটা কিন্তু না। উত্তর করার জন্য সিস্টেম হচ্ছে সাজাতে হবে, সাজিয়ে লিখতে হয়, তাহলে সামনে মার্কটা দেয় ভালো। কথা কি বুঝছো সবাই? তো আমি লিখলাম যে উদ্দীপকের চিত্র হচ্ছে প্রাণী কোষের চিত্র, আর এই চিত্রের মধ্যে এই চিহ্নিত অংশটা হচ্ছে আমার কোষ ঝিল্লি। আচ্ছা, এখন এই কোষ ঝিল্লিটা আমার কি কি কাজ করতেছে আমি তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই, তাহলে বুঝবা। প্রথম কথা, কোষ ঝিল্লি একটা আবরণ, আমাদের কোষের আবরণ হিসেবে কাজ করে। আর আমরা জানি কোষ ঝিল্লি যখন আমার কোষের আবরণ হিসেবে কাজ করে তখন এই কোষের, আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। আমরা এখন আলোচনা করব প্লাজমা মেমব্রেনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। তো কোষ ঝিল্লি যখন কোষের বাহিরের দিকে থাকবে, কোষটাকে আবৃত করে, তখন কিন্তু এই কোষটা আমার রক্ষা পাবে বাহিরে রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, ঘূর্ণিঝড়, সাইক্লোন থেকে রক্ষা পাবে। এটা মজা করে বললাম আর কি। তো আমরা প্রথমে লিখব যে এই কোষ ঝিল্লি আবরণী হিসেবে কোষের ভেতরকার সজীব অংশকে রক্ষা করে। এর মানেটা কি? এই যে আমাদের কোষ ঝিল্লি যে আছে, এই কোষ ঝিল্লির মধ্যে কোষের যাবতীয় গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে, যেমন নিউক্লিয়াস আছে, ক্রোমোজোম আছে, ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে। তো এখন আমাদের এই যে কোষ ঝিল্লিটা যে আছে, একটু ওয়েট করো, এই কোষ ঝিল্লি কিন্তু কোষের ভেতরে যে সজীব অংশগুলো আছে, যেগুলো ছাড়া কোষ একেবারেই অচল, সেগুলোকে সেভ করে, বাহিরের আঘাত থেকে রক্ষা করে। এটা হচ্ছে প্রথম লাইনের ব্যাখ্যা। সবাইকে বুঝতে পারছো? কোষ ঝিল্লির প্রধান কাজ হচ্ছে এইটাই। আচ্ছা, এবার প্রকাশ চন্দ্র বলো, কি প্রশ্ন আছে বলো। এক কথায় ঘরের দেয়াল। কি বললা বুঝি না, বলতে হবে। এক কথায় ঘরের দেয়াল। হ্যাঁ, ভেরি গুড, ঘরের দেয়াল, এটাই আর কি। ওকে, তো এটা আমরা বুঝলাম, 1 নম্বর পয়েন্ট শেষ। এটা খুব ইজি ছিল। আচ্ছা, এরপরে যাই, পরবর্তী পয়েন্টে কি লিখবা? পরবর্তী পয়েন্টে লিখবা এটি কোষের আকৃতি প্রদান করে। এটি কোষের আকৃতি প্রদান করে মানে এই কোষ ঝিল্লিটা কোষের আকৃতিটাই মেনটেন করে। কোষের আকৃতি কি লম্বা হবে নাকি গোলাকার হবে না চ্যাপ্টা হবে, এগুলো। হ্যাঁ বলো। স্যার, কোষ ঝিল্লির প্রয়োজনীয়তা বলতে কোষ ঝিল্লির যে কাজগুলো ওইগুলো থেকে দিয়ে দিলেই হবে? হ্যাঁ, কোষ ঝিল্লির প্রয়োজনীয়তা বলতে বোঝায় কোষ ঝিল্লির গুরুত্ব বা কোষ ঝিল্লির কাজ, এটাই একই জিনিস। এখানে যা যা আছে ওখানে বইতে তাই আছে। হ্যাঁ বলো। আমাকে ক্লাসের লিংকটা দিয়ে দিন, আমার অনেক খারাপ লাগতেছে। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ড দেখে নিও, রেস্ট নাও। ওকে, বুঝতে পারছো নাবিলা এবার যে যা বললাম? জি স্যার, বুঝছি। প্লাজমা মেমব্রেনের প্রয়োজনীয়তা, গুরুত্ব আর কাজ এগুলো সেম। আচ্ছা, তো 2 নম্বর পয়েন্ট এটা যে আমাদের এটি কোষের আকৃতি প্রদান করে। কোষটা কি বড় হবে না ছোট হবে, লম্বা হবে না চ্যাপ্টা হবে, এটাই। আর পরবর্তী যে লাইনে বলছে বহি অন্ত মাধ্যমে প্রতিবন্ধক রূপে কাজ করে, এটা লাগবে না, এটা বাদ দিলাম। জাস্ট এই কোষ ঝিল্লি থেকে এতটুকু মুখস্থ করবা, আর এটি কোষের আকৃতি প্রদান করে এতটুকু মুখস্থ করলা, ব্যাস 2 নম্বর শেষ। 3 নম্বরে যাই। 3 নম্বর হচ্ছে মনে রাখবা এটি এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। এই পর্যন্ত 3 নম্বর পয়েন্টটা শেষ করবা। কোষ ঝিল্লি এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করে, এতটুকু মুখস্থ করলেই হবে। 3 নম্বর পয়েন্টটা আলাদা করে লিখবা, আর কিছু লিখতে হবে না 3 নম্বর পয়েন্টে। বুঝতে পারছো সবাই লাইনটা যা বললাম? জি স্যার। জাস্ট মুখস্থ করবা কোষ ঝিল্লি এনজাইম আর অ্যান্টিজেন ক্ষরণ করে, ব্যাস।
আচ্ছা, এরপরে 4 নম্বর লাইনে যে লিখবা সেটা হচ্ছে পরবর্তী লাইনে যা লেখা আছে এখানে, কোষ ঝিল্লি ভেতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভেতরে বস্তুগুলোর স্থানান্তর করে। এটাও লেখা আছে আমার কাজের মধ্যে, বইয়ের কাজের মধ্যে লেখা আছে কোষ ঝিল্লি ভেতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভেতরে আমাদের বস্তুগুলোর আদান প্রদান করে, বস্তুগুলোর স্থানান্তর করে। এটা কিন্তু আলাদা পয়েন্টে লেখা আছে, দেখবা বইয়ে তাকাও, বইয়ের মধ্যে লেখা আছে যে 5 নম্বরে ভেতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভেতরে বস্তুগুলো স্থানান্তর করে। দেখেছো আমাদের যেহেতু এটাকে আলাদা করে পয়েন্টে লেখাই আছে, তো আমি কেন একসাথে লিখতে যাইব, আমি এটাকে 4 নম্বর পয়েন্টে লিখব। আমাদের এখানে 3 নম্বর পয়েন্টে লেখা আছে 2 নম্বর লাইনে ভেতর থেকে বাহিরে বাহির থেকে ভেতরে বস্তু আদান প্রদান করে, এটাকে আমি 4 নম্বর পয়েন্ট বানা দিব। এই লাইনটা বুঝতে পারছো সবাই? আর বাকি এই লাইনটা লিখতে হবে না, বাকি এছাড়া কোষে এইগুলো কিছুই লিখতে হবে না। তো আমাদের 4টা হয়ে গেছে, আমাদের আরও 2টা বা 3টা দিলেই শেষ। সবাই কি বুঝতেছো কীভাবে আমরা এই উত্তরগুলো করতেছি? কথা বলি। আচ্ছা, এবার যাই পরবর্তী 5 নম্বর পয়েন্টে কী লিখবো। 5 নম্বর পয়েন্টে এটা লেখা লাগবে না, এটা বাদ দিলাম। 5 নম্বর পয়েন্টে যেটা লিখবা সেটা হচ্ছে গিয়ে এই যেটা মুখস্থ করবা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। কোষ ঝিল্লি কঠিন বস্তু গ্রহণ করতে পারে এবং পানির মতো তরল বস্তু গ্রহণ করতে পারে। তো কঠিন বস্তু গ্রহণ করার সিস্টেম হচ্ছে ফ্যাগোটোসাইটোসিস, আর পানির মতো তরল পদার্থটা গ্রহণ করার সিস্টেম হচ্ছে পিনোসাইটোসিস। এই পয়েন্টটা অনেক ইম্পর্ট্যান্ট। কোষ ঝিল্লির ভেতরে এবং বাহিরের মধ্যে যে আমাদের কঠিন বস্তু এবং তরল বস্তুর আদান প্রদান হয়, এটা কীভাবে হয়? 2 প্রক্রিয়ায় হয়, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস। এই পয়েন্টটা তোমাকে লিখতেই হবে যদি তুমি ভালো মার্ক পেতে চাও, তোমাকে এই পয়েন্টে লিখতে হবে। কোষ ঝিল্লি 2 রকম ভাবে কঠিন বস্তু এবং তরল বস্তুটার গ্রহণ করতে পারে, ফ্যাগোসাইটোসিস এবং কি পিনোসাইটোসিস। স্যার 3 নং কোশ্চেনের অ্যান্সার কয়টা পয়েন্ট দিতে হবে? কমপক্ষে 6টা দিবা, কমপক্ষে 6টা বা 7টা দিবা, এতটুকু দিলেই হবে 3 নংয়ের জন্য। আচ্ছা, তো দেখো সবাই বুঝতে পারছো না? এই 5 নম্বর পয়েন্টে এতটুকু গ্রহণ করে এ পর্যন্ত তোমাকে ভালো করে মনে রাখতে হবে, বা এই লাইনটা তোমাকে দিতে হবে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো, কথা ছিল। যে কোষ ঝিল্লির যে কাজগুলা, কোষ ঝিল্লির যে কাজ, এটা সবগুলা দিলে হবে? এখন সবগুলো তুমি দিতে পারলে আরও ভালো হয়, কিন্তু সব তো মনে থাকবে না। আমাদের তো এখানে মোট 14টা পয়েন্ট আছে, এতগুলো কি মনে থাকবে? থাকবে না। তো আমি যদি সাজায় পড়ি তাহলে মনে থাকবে ইজিলি, সাজায় গুছে যদি পড়তে পারি তাহলে ইজি মনে থাকবে। এই জন্য আমি সাজায় গুছে কেমনে পড়তে হবে বলতেছি, কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যদি চাও স্যার আমি 14টা পয়েন্টই লিখবো, তাহলে স্যার ম্যাডামরা খুশি হবে, হ্যাঁ ভালো লিখছে, ভালো নাম্বার দিব। কিন্তু এই 14টা পয়েন্ট মনে থাকবে না, অনেক বড় বড় তো এগুলো, মনে থাকাটা কষ্টকর। আচ্ছা, তো এতটুকু শেষ। এই হলো আমার 5টা পয়েন্ট, আমরা আরও 2টা পয়েন্ট দিব, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। আর নিচে যে বড় কথাটা বলছে এমন কিছু কাঠামো গ্রহণ করে, এটার প্রয়োজন নাই, এটা না লিখলেও সমস্যা নেই। ক্লাসে যারা যারা আসো একটু কথা কও না, বুঝছো না এতটুকু কথা? বুঝতে পারছো? কঠিন লাগতেছে না? সহজ লাগতেছে? জি স্যার। আচ্ছা জি স্যার। ওকে, এবার 6 নম্বরে কি লিখবা? 6 নম্বরে বই থেকে লিখবা। এই যে বইয়ে একটা পয়েন্ট লেখা আছে যে কোষ ঝিল্লি স্নায়ু উদ্দীপনা সংবহন করে। স্নায়ু উদ্দীপনা মানে আমাদের স্নায়ুর যে সিগন্যাল, সেই সিগন্যালগুলো কোষের মধ্যে আমাদের সরবরাহ করে। কোষ ঝিল্লির মাধ্যমে কোষের মধ্যে স্নায়ুর উদ্দীপনা পরিচালিত হয়, এটা হচ্ছে স্নায়ু উদ্দীপনা সংবহন করে। এই পয়েন্টটা তোমরা দিবা 6 নম্বরে। শেষ। এটা পেজ হচ্ছে 14 পেজ, 14 পেজ নতুন বই। আচ্ছা, তো বুঝছো না সবাই? 6 নম্বর পয়েন্টে লিখবা কি? স্নায়ু উদ্দীপনা সংবহন করে। আচ্ছা জি স্যার, বুঝছি। এরপরে আমরা যাচ্ছি লাস্টে। বই থেকে দিলে হবে না? বই থেকে দিও, সমস্যা নাই, মানে বই গাইড মিলাই বলতেছি, গাইডে তো সুন্দর করে সাজা লিখছে এই জন্য বলতেছি। আচ্ছা এবার দেখো, আচ্ছা বইগুলো দিলে সমস্যা দিও তোমার যদি ছোট ইচ্ছা। আমি তো এখান থেকে কাটে দিচ্ছি, এখান থেকে সব বলতেছি না, কিছু কিছু অংশ কাটতেছি, দেখতেছো তো। আচ্ছা যাই হোক, সর্বশেষে এই যে কথা লিখবা 7 নম্বর পয়েন্টে লিখবা যে ব্যাকটেরিয়াতে প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে। ব্যাকটেরিয়ার মধ্যেও কি থাকে? কোষ ঝিল্লি থাকে, তবে ব্যাকটেরিয়াতে কোষ ঝিল্লিটা ভাঁজ হয়ে থাকে, ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে। আর এই মেসোজোম শক্তি উৎপাদনের সাথে জড়িত, অর্থাৎ কোষ ঝিল্লি ছাড়া প্রোটোপ্লাজম
টিকতে পারবে না। মানে এই যে 6 নম্বর পয়েন্টে যে কথাটা বলছে সেই কথাটা পুরোপুরি মুখস্থ করে বলে দিবা, ব্যাস হয়ে যাবে। 6 নম্বর বলতে এটা আমাদের 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে লিখবা যে ব্যাকটেরিয়াতেও একটা কি থাকে, কোষ ঝিল্লি থাকে, সেটা ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে যায়। যেমন আমরা যখন ওই যে ঘুম থেকে উঠে খেতা গুছাই, বালিশ গুছাই, বিছানা গুছাই না, ভাঁজ করি না, ওগুলোই আর কি, ওরকম হয়ে যায়। তো আমাদের ব্যাকটেরিয়াতেও এই কোষ ঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, আর মেসোজোমটাই কি করে, শক্তি উৎপাদনের সাথে সহায়তা করে। এজন্যই আমরা বলতে পারি যে কোষ ঝিল্লিটা বাদ দিলে প্রোটোপ্লাজম টিকতে পারবে না। প্রোটোপ্লাজম কি, আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজম ব্যতীত হ্যাঁ যেই তরল থকথকে অংশটা তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা, তো এটাই বলতেছে যে আমাদের কোষ ঝিল্লি ছাড়া প্রোটোপ্লাজম টিকতে পারবে না। আর এই উপরের কারণগুলোর জন্যই উপযুক্ত আলোচনা থেকে বলা যায় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি ছাড়া উদ্ভিদ অথবা প্রাণী কোষ কোনোটাই কল্পনা করা যায় না। ব্যাস আমাদের শেষ, আর কিছুই করতে হবে না। তো এতটুকু লিখলেই আমাদের কোষ ঝিল্লির প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা কাজ কমপ্লিট। এই 7টা পয়েন্ট লিখে দিলাম। হ্যাঁ বলো কি জিনিস? যে এই যে আপনি যে গাইডটা দেখাইতেছেন 5 নাম্বার পয়েন্টে আছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। স্যার এই প্রক্রিয়াটা কিভাবে হয়? আচ্ছা, এই প্রক্রিয়াটা কিভাবে হয়, আমাদের এই প্রক্রিয়া হচ্ছে বইয়ের মধ্যে একটা অংশের মধ্যে দেওয়া আছে, এটা আমার খুঁজে বের করতে হবে, যাই আমার এখন খেয়াল নাই, এটা অন্য জায়গায় আছে এই অধ্যায়ের মধ্যে। এটা আমাদের মানে বইয়ের মধ্যে যেটা আছে খুঁজতে আমার সময় লাগবে, আমি তো ওটা করি নাই। না না, ওটা তো হচ্ছে তোমার ব্যাখ্যাটা, কিন্তু হচ্ছে কিভাবে ঘটে এর প্রক্রিয়া আছে, ফ্যাগোসাইটোসিসের প্রক্রিয়াটা আছে। মানে আমাদের এটা আমি সংক্ষেপে বলি, জিনিসটা কি মানে আমি বলি শোনো, এটা হচ্ছে সাপোজ তোমার উদাহরণ দিয়ে বুঝাই। এখন তোমাকে কেউ খাবার খেতে দিল, সাপোজ তোমাকে কেউ দিল পায়েস খেতে, আবার তোমাকে কেউ দিল আইসক্রিম খেতে, শক্ত আইসক্রিম। এখন পায়েস খাওয়া কি সহজ না আইসক্রিম খাওয়া সহজ, বলো তো কোনটা খাওয়া সহজ? পায়েস খাওয়া সহজ। দুইটা খাইবা? আচ্ছা খাইও। পায়েস খাওয়া সহজ কেন? পায়েসটা খুব সহজেই আমার গলার মধ্যে ঢুকা যাবে, এটার মধ্যে তেমন চাবাইতে হবে না, মানে খুব ইজিলি ভাবে আমার শরীরের মধ্যে ঢুকে যাবে। কি বললা? বরফ আইসক্রিম, ওই নর্মাল আইসক্রিম না, বরফ আইসক্রিম। আচ্ছা, তো আমরা যদি ওই বরফ আইসক্রিম খাইতে যাই, আমাদের চাবাইতে হইব, গলাইতে হইব, তারপর খাইতে হইব, মানে অনেক কষ্ট। তো আমাদের কোষ ঝিল্লিটা 2 রকম খাবার গ্রহণ করে, একটা হচ্ছে কঠিন খাবার, একটা হচ্ছে তরল খাবার। তো কোষ ঝিল্লি যখন কঠিন খাবারটা খায় তখন তাকে অনেক কষ্ট কইরা খাবারটা খাইতে হয়। তো ওই কষ্ট করে যে খাবারটা খাইতেছে, ওই কষ্টের নামই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস হচ্ছে একটা জটিল প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কোষ ঝিল্লি কঠিন খাবারগুলো খেয়ে থাকে, এই জন্য তার নাম কঠিন প্রক্রিয়া বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস বলতে বোঝায় কোষ ঝিল্লির খাবার খাওয়ার প্রক্রিয়া, কঠিন বস্তু কেমনে খায় সেই প্রক্রিয়ার নামই ফ্যাগোসাইটোসিস। তো যে প্রশ্ন করছিল আয়েশা, বুঝতে পারছো কথাটা? জি স্যার বুঝছি। আর তরল জাতীয় খাবার যে খায় এটা সহজেই কোষ ঝিল্লি খেতে পারে, কোষ ঝিল্লির মধ্যে ঢুকা যায়, আর এটা হচ্ছে পিনোসাইটোসিস। মানে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস হচ্ছে এই খাবার গ্রহণ প্রক্রিয়া, খাবার কীভাবে গ্রহণ করতেছে, কতটা সহজে কতটা কঠিন, এই সিস্টেমটাই। আচ্ছা, তো এটা আমাদের কমপ্লিট। ক্লাসে বাকিরা যারা আছো কারো কোনো প্রশ্ন আছে? এই এতটুকু যে ব্যাখ্যা দিয়ে বুঝালাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে? কথা বলো। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ। এখন আমরা এই টপিকের আরেকটা বোর্ড প্রশ্ন দেখি কীরকম প্রশ্ন আসছে, তারপরে আমরা কি করব, এই টপিকটা বিদায় করে নতুন টপিক আলোচনা শুরু করব। কুমিল্লা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছিল, এই প্রশ্নের দিকে একটু তাকাও। এটা আমরা একটু ভালো করে উদ্দীপকে তাকা। কী বলছে উদ্দীপকে বলছে যে জীববিজ্ঞানের শিক্ষক একটি আদর্শ উদ্ভিদ কোষে চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরের এম আবরণটি নির্জীব কিন্তু ভেতরের এন আবরণটি সজীব। এটা আমার উদ্দীপক। মানে একটা আদর্শ কোষ আঁকছে, আদর্শ উদ্ভিদ কোষ আঁকছে। উদ্ভিদ কোষের একেবারে বাহিরে যে স্তর সেটা হচ্ছে আমাদের এম স্তর, এটা হচ্ছে নির্জীব। নির্জীব মানে কি বলতো? নির্জীব মানে কি?
প্রাণ নেই। প্রাণ নাই, একদম শুষ্ক। ভেরি গুড। নির্জীব বলতে প্রাণ নাই, জড় পদার্থ। ভেরি গুড। আর সজীব বলতে কি? জীবন্ত। সজীব বলতে কি বোঝায়? জীবন্ত। তো হ্যাঁ, উদ্ভিদ কোষের মধ্যে এরকম দুইটা আবরণ আছে। একটা হচ্ছে নির্জীব মানে জড় পদার্থের একটা আবরণ আছে, আর একটা হচ্ছে সজীব মানে জীবন্ত আবরণ আছে। ক্লাসের বাকিরা যারা আছো তোমরা কি বুঝছো এই লাইনটা? বাকির একটু কথা বললো। আচ্ছা, তুলনা, শাওন, সানজিদা, রিয়াদুল, মুর্শিদা, কবিতা, ফাতেমা নূপুর, ফাহমিদা, অঞ্জনা, আনিকা, বুশরামণি। আচ্ছা, তোমরা যারা বলতেছো কথা বলো, মানে চুপচাপ আছো কথা বলো আর কি। আচ্ছা, শেষ। এখন আমার গহনম কি বলছে? উদ্দীপকের উদ্দীপকের এন আবরণটির গুরুত্ব বিশ্লেষণ করো। এখন এই এন আবরণের নামটা কি বলো তো? স্যার কোষ প্রাচীর। এম নাকি এন 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 হচ্ছে কোষ ঝিল্লি। ভেরি গুড, কোষ ঝিল্লি। এম হচ্ছে কোষ প্রাচীর, জড় পদার্থের দ্বারা তৈরি, আর এন হচ্ছে কোষ ঝিল্লি। আমাদের বলছে উদ্দীপকের এন আবরণটির গুরুত্ব বলো, মানে এন আবরণটির বলতে কি বোঝায়? কোষ ঝিল্লির গুরুত্ব বলতে বলছে। সবাই বুঝছো না প্রশ্নটা কি আছে? প্রশ্ন কি চাইছে? প্রশ্ন চাইছে কোষ ঝিল্লির গুরুত্ব। এখন কথা হচ্ছে এই যে কোষ ঝিল্লির গুরুত্ব যে বকবক করে আলোচনা করছি আগের মতোই সব লিখে দিব। উদ্দীপকের এন আবরণটি হচ্ছে কোষ ঝিল্লি। এখন কোষ ঝিল্লির গুরুত্ব হচ্ছে এগুলা হাবিজাবি যা বলছিলাম সেম ভাবে হবে। লাস্টে যা বলবো যে উপযুক্ত আলোচনা থেকে বলা যায় প্লাজমা মেমব্রেন ছাড়া বা কোষ ঝিল্লি ছাড়া উদ্ভিদ বা প্রাণী কোষ কোনটাই কল্পনা করা যায় না। ব্যাস, শেষ। তো এই দুইটা টপিকই ছিল, মানে এই দুইটা সৃজনশীলের মাধ্যমে আমাদের এই টপিকটা কমপ্লিট করে ফেললাম। সবাই কি বুঝছেন যতটুকু আলোচনা করলাম এতটুকু অংশে? আচ্ছা, শেষ। হ্যাঁ, বলো, কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এখন আমরা তাহলে পরবর্তী যে অংশ সে অংশের দিকে যাই। পরবর্তী অংশটা আমি বই থেকে দেখাচ্ছি। আমাদের এই আবুল হাসান স্যারের বইয়ের সিরিয়াল মতো দেখবা, সবাই বইটা বের করলে বুঝবা। 14 পেজে আমার একবার নিচের দিকে আমার কোষ ঝিল্লির কাজ শেষ। কোষ ঝিল্লির কাজ শেষ হওয়ার পরে নিচের দিকে লেখা আছে কোষ ঝিল্লির অবস্থা। এইটা জাস্ট দেখবা, এখান থেকে কেমন প্রশ্ন হয় না আসেন সৃজনশীলে। এবং সর্বশেষে একটা ছক দেওয়া আছে। এইবার এই ছকটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পরবর্তী নতুন টপিক। এই ছকটার নাম কি? এই ছকটার নাম হচ্ছে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্যের ছক। আর এই ছকটাই তোমাকে পরীক্ষায় লিখতে হবে। গহনঙে আসে, বিশেষ করে গহনঙে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্যটা আসে। আমি একটু পর দেখাবো, সৃজনশীল প্রশ্ন দেখলেই বুঝবা। সবাইকে আমার কথা বুঝতে পারছো যা বললাম? এখন কথা হচ্ছে এই যে আমার কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা তো আমার বইয়েতে দেওয়া আছে কয়েকটা লাইনে, বেশি তো না, কম। আবার বইয়ের ভাষাগুলো একটু জটিল জটিল। তো আমি গাইড থেকেই দেখা দিই। গাইডের মধ্যে খুব সুন্দরভাবে ছক করে লেখা আছে। তো কিভাবে একটা প্রশ্ন আসতে পারে আর প্রশ্ন আসলে কেমনে লিখতে হবে সেটাও দেখা দিই। ব্যাস, তাহলে আমাদের এই টপিকও শেষ। পরবর্তী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করতে পারবো। তো আমাদের এটা নতুন টপিক। আমরা কিন্তু কোষ প্রাচীর পড়ছি আলাদা কইরা, আবার কোষ ঝিল্লি পড়ছি আলাদা কইরা, এগুলো শেষ করছি। আজকেই কোষ ঝিল্লি শেষ হয়ে গেছে, একটু আগে শেষ করলাম। এখন নতুন টপিকের মধ্যে আমার এটা চলে আসছে। নতুন টপিকের মধ্যে হচ্ছে কোষ ঝিল্লি আর কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য। এটা থেকে পরীক্ষা অনেক প্রশ্ন আসে, এখন আমরা সেগুলো দেখব। সবাইকে বুঝতে পারছো পরবর্তী নতুন টপিকটা কি বলছি আমি? আচ্ছা, তো এখন আমরা যাই আমাদের পরবর্তী যে নতুন টপিক, সেই নতুন টপিকে আমাদের প্রশ্নগুলো কেমনে পরীক্ষা আসে আমরা সেটা ফেস করে আমরা উত্তরটা কেমনে করতে হয় সেটা এখন দেখব। ওকে, তো এখন আমরা তোমরা বইটাও রাখতে পারো, বইও রাখতে পারো এবং আমার সাথে সাথে দেখতে পারো। আমি তাহলে এখন যাই আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কীরকম হইতে পারে। তো একটু ওয়েট করো, আমি বের করতেছি, জাস্ট ওয়েট সামটাইমস। তো আমাদের এই যে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য দিয়েই আমাদের এই প্রশ্নটা আমরা এখন প্রথমে দেখব। তো এটা আমাদের হচ্ছে কুমিল্লা বোর্ড 2015 সালে আসা প্রশ্ন। তো একটু ওয়েট করো, আমি একটু ঠিক করে নিই। আমাদেরটা আবার একটু পরে স্পেশাল বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসও আছে, সেটাও করবা সবাই। থাইকা যাইও, কেউ ঘুমায় যাও না। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কি তোমাকে জানাও তো, দেখা যাচ্ছে? জি
জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। এবার দেখো বলছে কি যে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক বললেন উদ্ভিদ কোষে এ ও বি দুইটি আবরণ আছে। এ আবরণটি মৃত, বি আবরণটি জীবিত বা সজীব। তো আমরা জানি এ আবরণটির নাম কি? কোষ প্রাচীর। বি আবরণের নাম কি? কোষ ঝিল্লি। ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের গহনঙে বলছে উদ্দীপকের এ ও বি আবরণীর মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। বৈসাদৃশ্য বলতে পার্থক্য, অমিল। অমিলগুলা কি কি সেগুলি আমাদের কি করতে হবে? বলতে হবে। ক্লাসের সবাই প্রশ্ন বুঝতে পারছেন? এ আর বি এর মধ্যে বৈসাদৃশ্য বের করতে বলছে। আচ্ছা, হ্যাঁ, এ হচ্ছে কোষ প্রাচীর, বি হচ্ছে কোষ ঝিল্লি। তার মানে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যেই পার্থক্য বের করতে বলছে। তো আমরা বুঝতে পারলাম পরীক্ষা প্রশ্ন এমনি আসবে। ওকে, তো শুরু করি। তো কীভাবে শুরু করব? আমাদের তো শুরু করতে হবে সুন্দর কইরা। তো আমি লিখব উদ্দীপকের আলোচনা থেকে জানা যায় এ আবরণটি হইল কোষ প্রাচীর আর বি আবরণটা হইল কোষ ঝিল্লি। মানে এটা হচ্ছে সাজানোর নিয়ম। এখন আমরা লিখব নিচে এদের সাথে এদের মধ্যে বৈসাদৃশ্য তুলে ধরা হলো। এরপরে ছক করব। ছক করে আমরা এভাবে লিখব, মানে ছক করে করে এরকমভাবে পয়েন্ট আকারে লিখবো আর কি। এইভাবে ছক করে করে আমরা লিখে দিব। আচ্ছা, তো আমি এটা জুম আউট করতেছি। জুম আউট করে এই ছকটা পুরোপুরি দেখাই তোমাদের, তারপর তোমাদের বুঝাই। দেখো, তো সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ না? আমি এখন আলোচনা করতেছি, এই ছকটা পুরোপুরি আলোচনা করি, তাহলে ভালো বুঝবা। দেখা যাচ্ছে ভালো করে? কথা বলো। জি স্যার। আচ্ছা, ক্যামেরা অফ রাখো, সরি ক্যামেরা বলে স্পিকার অফ রাখো প্লিজ। আমাদের সময় খুবই কম, আমাদের 4 মিনিটের মতো সময় আছে। দেখো, তো প্রথমে আমরা লিখব কোষ প্রাচীরের বৈশিষ্ট্যটা, পরে লিখব কোষ ঝিল্লির বৈশিষ্ট্যটা। এভাবে লিখবা, 6টা লিখলেই হবে। 4 নাম্বারে তো 6-7টা লিখলে হবে, বেশি লাগে না। তো প্রথম কথা, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটা হচ্ছে প্রথম কথা। আর কোষ ঝিল্লির প্রথম কথা হচ্ছে এই কোষ ঝিল্লি উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়। তা আমরা লিখতেছি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে এটি বিদ্যমান। প্রথমটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে বিদ্যমান কোষ প্রাচীর, আর কোষ ঝিল্লি উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুই কোষেই বিদ্যমান। এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য। প্রথম লাইনটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ক্লাসে বাকিরা কথা বলো তো, বুঝতে পারছো কিনা? প্রথম লাইনটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এরপর 2 নম্বর লাইন। 2 নম্বর লাইনে বলতেছে যে কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট। মানে কোষ প্রাচীরে 3টা অংশ থাকে, আমরা জানতাম কিন্তু, যেমন প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, তারপর হচ্ছে আমাদের আরেকটা জানি কি ছিল, মধ্যমা বা যাই হোক একটা অংশ ছিল, খেয়াল নাই। তো এইগুলো আর কি, মধ্যপর্দা। ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, তো কোষ প্রাচীর 3টা স্তর নিয়ে গঠিত বা 3টা স্তরে বিশিষ্ট। অপরদিকে কোষ ঝিল্লি 2 স্তর বিশিষ্ট, একটা 3 স্তর, একটা 2 স্তর। তার মানে এর মধ্যে পার্থক্য পাওয়া যায়। এই হচ্ছে 2 নম্বর পয়েন্টের পার্থক্য। 2 নম্বরটা বুঝতে পারছো? মনে থাকবে? জি স্যার। আচ্ছা, কোষ ঝিল্লি যে 2 স্তর বিশিষ্ট, এই স্তরগুলোর নাম বলতে পারবা কেউ? পড়াইছিলাম, মনে আছে? দেখি বলো তো। কোষ ঝিল্লি 2 স্তর বিশিষ্ট, এখন স্তর দুটোর নাম কি কি বলো তো? এনিওয়ান? স্যার প্রোটিন স্তর। হ্যাঁ, একটা হয়েছে প্রোটিন স্তর, আরেকটা জানি কি ছিল? সব বলে লিপিড স্তর। লিপিড স্তর। এক্সিলেন্ট, ভেরি গুড। এই বাকি বাচ্চারা খেয়াল রাখো, প্রোটিন স্তর আর হচ্ছে লিপিড স্তর। ফসফোলিপিড, প্রোটিন, আন্তঃপ্রোটিন, আন্তঃঝিল্লি প্রোটিন, এগুলো। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে, কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে। কোষ প্রাচীর কোষকে কি করে? নির্দিষ্ট আকৃতি দান করে। আর কোষ ঝিল্লি কোষের সীমানা নির্ধারণ করে। ব্যাস, এতটুকু মনে রাখলেই হবে। কোষকে আকৃতি দান করে কোষ প্রাচীর, আর কোষের সীমানা নির্ধারণ করে, কতটুকু অংশে কোষ থাকবে সীমানা নির্ধারণ করে। এটা হচ্ছে কোষ ঝিল্লির কাজ বা কোষ ঝিল্লির মধ্যে বৈশিষ্ট্য। 3 নম্বরটা মুখস্থ করবা সবাই। 3 নম্বরটা বুঝতে পারছো যা বললাম?
জি স্যার। আচ্ছা, এরপরে জি স্যার বুঝছি। 4 নম্বরে কোষগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখে, মানে কোষ প্রাচীর পাশাপাশি অবস্থিত দুইটা কোষকে আলাদা করে রাখে। আর কোষ ঝিল্লি একই কাজ করে, এটাও একই কাজ করে, মানে আমাদের অসংখ্য একই কাজ করলে পার্থক্য হইলো কেমনে? আসলে এখানে পার্থক্যটা দেখেনি, একই কাজ করে তো আসলে ঠিক কথা যে একই কাজ করলেও পার্থক্য হয় না। তারপর মনে রাখবা একটা পয়েন্ট বাড়াইতে হবে, তো কি আর করার, এটা করবো। তো আমাদের দেহে কিন্তু অসংখ্য কোটি কোটি কোষ থাকে, তো সবগুলো কোষ যাতে ম্যাচিং না হয়ে যায়, একসাথে মিক্স হয়ে না যায়, জন্য কি কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর সব কোষগুলোকে আলাদা করে রাখে। 5 নাম্বার, কোষ প্রাচীরে পেকটিক অ্যাসিড, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন থাকে। অপরদিকে প্লাজমা মেমব্রেনে বা কোষ ঝিল্লিতে লিপিড থাকে, প্রোটিন থাকে আর কার্বোহাইড্রেট থাকে। এইগুলো ইম্পর্টেন্ট রাসায়নিক পদার্থ, এগুলো মুখস্থ করতে হবে। কোষ প্রাচীরে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন, আর কোষ ঝিল্লিতে থাকে লিপিড, প্রোটিন আর কার্বোহাইড্রেট। দেখো সবাই এই 5 নম্বর লাইনটা বুঝতে পারলা কিনা? জি স্যার। আচ্ছা, এবার জি স্যার। সর্বশেষে কি লিখবো? পানি ও খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে। কোষ প্রাচীর পানি ও খনিজ লবণ পরিবহন করে, শোষণ করে, এগুলো কাজে সাহায্য করে। আর অপরদিকে কোষ ঝিল্লি লিপিড স্তর অণু এবং আয়নসমূহের গমনাগমন নিয়ন্ত্রণ করে। মানে আমাদের এই কোষ ঝিল্লিটা লিপিড প্রোটিনের মধ্যে আমাদের বিভিন্ন অণুর আদান প্রদান রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে। আর কোষ প্রাচীরটা আমার পানি ও খনিজ লবণের মধ্যে যে শোষণ হয়, কোষের মধ্যে আদান প্রদান হয়, সেটা কি করে, সেটাতে কাজ করে বা ভূমিকা রাখে। ব্যাস এই 6টা পয়েন্ট দিলেই আমাদের কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট। পরীক্ষায় যেভাবেই প্রশ্ন হোক এই 6টাই লিখবা, হয়ে যাবে, আর কোনো প্যাচেতে হবে না। এই 6টা পয়েন্ট মুখস্থ করে ভালো করে এই 6টা লিখলেই হয়ে যাবে। পার্থক্য বা বৈসাদৃশ্য কমপ্লিট। ক্লাসের সবাই তো আমাকে জানায়ও যে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। স্যার একটু আগে আপনারা বই দেখালেন না, হুম ওটার মধ্যে ছিল কি প্লাজমা মেমব্রেনের মধ্যে আছে কোন রূপ অলঙ্করণ দেখা যায় না। অলঙ্করণ মানে কি? আচ্ছা, বই তুমি কি বই এটা কথা বলতেছো, এই বই? জি জি জি, এটা হ্যাঁ স্যার, 5 নম্বর দেখেন। আচ্ছা, এখানে বলছে কি যে অলঙ্করণ গৌণ স্তরে বিশেষ বিন্যাসের জন্য নানাবিধ অলঙ্করণ দেখা যায় আর কোনো অলঙ্করণ দেখা যায় না। আচ্ছা, এখানে অলঙ্করণটা হচ্ছে তোমার মানে আমরা যখন করি না, কি জানি বলে এটাকে, ও পয়লা বৈশাখ আসলে আমরা আলপনা কিনা ডিজাইন করি না, জি। এই অলঙ্করণ বলতে বোঝায় আমার কোষ প্রাচীরের মধ্যে একটা ডিজাইন তৈরি হয়, কোষ প্রাচীরের মধ্যে ডিজাইনটা তৈরি হয়, কিন্তু কোষ ঝিল্লিতে এরকম কোনো আলপনা বা ডিজাইন দেখা যায় না। অলঙ্করণ বলতে বোঝায় সাজানো, ডিজাইন করা, এটাই। কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তুমি কি কলেজে ভর্তি হবে নতুন, না ফার্স্ট ইয়ার? স্যার আমি এবার 2024 এসএসসি দিছি। আচ্ছা, তার মানে কলেজে ভর্তি হবা, তাই তো? জি। ওকে, থ্যাংক ইউ, ভালোভাবে রেসপন্স করছো, খুশি হলাম। তো আমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা এখানে কমপ্লিট করলাম। ক্লাসটা আমরা সেভ করতেছি। এখন আমাদের বাংলা ক্লাসের লিঙ্ক দিব। বাংলা ক্লাস সবাইকে ওয়েট করতে বলি, বাংলা ক্লাসের লিঙ্ক আসবে, সবাই বাংলা ক্লাসে অপেক্ষা করবে। আমাদের আরও কয়েকটা সৃজনশীল আছে, সেটা দেখে আমরা বায়োলজি শেষ করবো। বাংলা ক্লাসের পরও বায়োলজি ক্লাস একটু হবে, তো সবাই ওয়েট করো। নতুন লিঙ্ক হবে, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস হবে, তাতেই আসবে সবাই। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। আমরা এখন আমাদের পরবর্তী যে প্রশ্ন, আমাদের এই কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি এই দুটার মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য নিয়েই আমাদের এই পরবর্তী প্রশ্ন। এটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসে প্রশ্ন। তো আমাদের বলছে যে উদ্ভিদ কোষের বাহিরের দিকে দুটি আবরণ দেখা যায়, একটি হচ্ছে জড়, অন্যটি হচ্ছে সজীব। আচ্ছা, এখন আমাদের গহনয়ে বলছে উদ্দীপকের ঝিল্লি দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তো এখন এই যে কথাটা বলছে উদ্দীপকের ঝিল্লি দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো, আমাকে বুঝতে হবে উদ্দীপকের ঝিল্লিগুলোর নাম কি কি।
একটা ঝিল্লি হচ্ছে তোমার জড় আবরণ দ্বারা তৈরি, আর একটা ঝিল্লি হচ্ছে সজীব আবরণ দ্বারা তৈরি। এখন এই ঝিল্লির নামগুলো কি আমার একটু বলো, কথা বললো। এক্সিলেন্ট। তো জ্বরটা হচ্ছে কোষ প্রাচীর, সজীব হচ্ছে কোষ ঝিল্লি। তো আমাদের এখন বলছে তুলনামূলক বিশ্লেষণ করো, দুইটি তুলনা করতে হবে। তুলনা মানে হচ্ছে এই যে বৈসাদৃশ্যগুলো একই। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে আমাদের বৈসাদৃশ্য, আর এখানে বলছে তুলনা। তো ওই যে তুলনা আর বৈসাদৃশ্য এটা একই অর্থ পরিচয় বা বহন করে। আচ্ছা, তো এখন ক্লাসে যারা যারা আসো মোটামুটি তো অনেকেই জয়েন করছো, তো একটু আমাকে জানাবা, রেসপন্স করে বলবা বুঝতেছো নাকি বুঝতেছো না। তো এখন আমরা কি করব, এই যে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে যে পার্থক্য আছে সে পার্থক্য তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আমাদের গহনঙে তারা যে কাজটা করছে এই কাজটা সুন্দর করে নাই। কেন করে নাই দেখো, এই যে আমাদের উত্তরটা দেওয়া আছে, উদ্দীপকে বর্ণিত বাহিরের নির্জীব আবরণটি হলো কোষ প্রাচীর এবং সজীব আবরণটা হলো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। নিচে এদের মধ্যে তুলনা করা হলো। এই হেডলাইনটুকু আমাকে প্রথমে দিতে হবে, বুঝছি, কিন্তু পরবর্তী লাইনে যে কথাগুলো লিখছে 1 থেকে 6টা, এখানে কিন্তু আগের মতোই এই কথাগুলো কিন্তু ওই যে আমরা পড়ছিলাম একটু আগে, আমাদের 6 আকারে লিখলে বাম পাশে কোষ প্রাচীর, ডান পাশে কোষ ঝিল্লি। তো এখন তুমি দেখো এইভাবে পড়াটা পড়া লিখলে আর ছক করে লিখলে কোনটা বেশি সুন্দর লাগে দেখতে, এইটা নাকি আগেরটা? এইখানে যে কথাগুলো বলছো আগেরটাও সেম কাহিনী, কিন্তু আমি আগেরটা দেখাই। আগেরটা ছিল আমাদের এই যে আগেরটা কিন্তু সুন্দর ছিল। এই যে দেখো কোষ প্রাচীর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য সুন্দর ছিল না? আর এখানেও 6টা পয়েন্ট, আর এখানেও 6টাই পয়েন্ট, আর এখানে যে যে কথাগুলো আছে এখানে সেই কথাগুলো আছে, কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে সুন্দর ছক দিয়ে, আর এখানে হচ্ছে ছক ছাড়া। তো রিকোয়েস্ট করতেছি পরীক্ষা আসলে তোমরা তুলনা করুক, বৈসাদৃশ্য করুক, যাই করুক, এরকম ছক দিয়ে দিও। এরকম ছক দিয়ে দিলে সুন্দর হয়, লেখাটাও স্পষ্ট হয়, দেখতেও সুন্দর লাগে, মার্কও সুন্দর পাওয়া যায়, আমাদের মন মতো হয় সবার। এইভাবে হিজিবিরি দিও না, জগা খিচুড়ির মতো দিও না, এরকম ছক করে দিও, তাহলে বিষয়টা দেখতে অনেক ইজি হবে, সুন্দর হবে। সবাইকে আমি কথাটা বুঝাতে পারছি? এ দেখছো যে বলেছে তুলনা করো, একই মানে আমাদের এখানে কথাগুলো সেম, কিন্তু এখানে উপস্থাপনাটা চেঞ্জ। এখানে উপস্থাপনা অসুন্দর, এখানে সুন্দর, ব্যাস হয়ে গেল। এরপরে এটা জাস্ট বুঝাইলাম আর কি, এটা জাস্ট বুঝাইলাম কেমনে লিখতে হবে। আমরা তো গত ক্লাসে আলোচনা করছি, এগুলো শেষ। এই যে এই কথাগুলো বলছি, কারো কোনো প্রবলেম আছে এখানে বুঝতে এই কথাগুলো নিয়ে? থাকলে বলতে পারো। থ্যাংক ইউ। যারা কথা বলতেছো না তোমরা চেষ্টা করবে কথা বলার জন্য। রিয়াদুল, তোমার ফ্রেন্ড একটা ছিল, 2টা ফ্রেন্ডকে জয়েন করার চেষ্টা করছিল, ওরা এখনো আসে না, ওদেরকে নিয়ে আসার চেষ্টা করো। তোমার 2টা ফ্রেন্ড ছিল। স্যার আসছে, স্যার একজন আসছে আর একজন আসে না, অনলাইনে আসে। একজনে কি আসছে, ওর নামটা খালেদ নাকি? আচ্ছা জি স্যার। খালেদ, মোহাম্মদ খালেদ জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। খালেদ শুনতে পাচ্ছ আমার কথা? খালেদ যখন কথা বলবা, থ্যাংক ইউ, জয়েন করার জন্য খুশি হলাম। তো আজকে থেকে রেগুলার ক্লাসে জয়েন করো, তোমার ফ্রেন্ড ইনভাইট করছে, তো ক্লাস করো, ক্লাস মিস দিও না। এবার দেখো এটা আমার শেষ, এবং সর্বশেষে আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, এটা আমাদের সর্বশেষ প্রশ্ন, এটা হলেই হবে, আর লাগবে না। আচ্ছা, তো দেখো আমরা গত ক্লাসে তো এটা পড়ছি, এটা আমাদের হচ্ছে এই বোর্ডের প্রশ্নটাই। এই যে দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। এখানে কি বলছে, শিক্ষক ব্ল্যাকবোর্ডে জীবদের গঠনের 2টি আবরণযুক্ত আদর্শ এককে চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাহিরের আবরণটি নির্জীব এবং ভেতরটি সজীব। মানে বাহিরটা হচ্ছে কোষ প্রাচীর, ভেতরটা হচ্ছে কোষ ঝিল্লি। এখন গহনঙে বলছে উদ্দীপকের আবরণ 2টির মধ্যে তুলনা করো। উদ্দীপকের আবরণ 2টির মধ্যে তুলনা করো মানে এখানে কি হবে, কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যেই তুলনা করা হবে। কথাটা বুঝতে পারছো সবাই এতটুকু? এটা 3 নম্বর প্রশ্ন ছিল, শেষ। জি স্যার। এই যে আগের মতোই তো বলে দিতে হবে, উদ্দীপকের নির্জীব আবরণটি হচ্ছে কোষ প্রাচীর আর হচ্ছে সজীব আবরণ হচ্ছে কোষ ঝিল্লি, শেষ। বাকি ইতিহাস আগের মতোই। তো এই ছিল আমাদের এই কোষ ঝিল্লি আর কোষ প্রাচীরের মধ্যে পার্থক্যর যে টপিক, সেই টপিকের সর্বশেষ ক্লাস। তো এই যে গতকাল থেকে এই পর্যন্ত যা যা পড়াইছি কেমনে লিখতে হবে বুঝতে পারছো সবাই? জি স্যার। থ্যাংক ইউ। তোমরা কিন্তু ওই যে
জগা খিচুড়ি করবা না, এরকম সুন্দরভাবে লিখবা, দেখবা 3 3 4 4 ইজিলি পাচ্ছ। ওকে, তো এই পর্যন্ত ছিল আমাদের বায়োলজি স্পেশাল ক্লাসের 5 নম্বর লেকচার।